বিগত নির্বাচনে 1 কোটিরও বেশি প্রবাসী ভোটার ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে কমিশন বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে ইসি। সানাউল্লাহ বলেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দল এবং নীতি নির্ধারকদের মত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবু সাইদ অপু রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত 34টি দেশের 44টি মিশনে প্রায় 1 কোটিরও বেশি ভোটার ভোট দিতে পারেননি। তবে সেই অসঙ্গতি আর থাকছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার 1 কোটিরও বেশি প্রবাসী ভোটার যেন ভোট দিতে পারে সেই লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিং এর প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশ ডাক বিভাগ সহ কয়েকটি প্রতিষ্ঠান। তবে ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন বলে জানান ইসি সানাউল্লাহ। সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি এবং অনলাইন পদ্ধতিটি তারা ট্রায়ালের জন্য সাজেস্ট করেছে এবং এটাকে ডেভেলপ করে যাতে করে টেস্ট করে দেখা যায় যে কোনটি বেশি গ্রহণযোগ্য, কীভাবে এটা বাস্তবায়ন করা যায়। পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ বলেন, বিগত সময়ে বিদেশে অবস্থানরত প্রায় 1 কোটিরও বেশি ভোটার তাদের ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে তা নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম, যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাংলাদেশের ভিতর থেকে মাত্র 433টা পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। এ সময় ইসির এই মুখপাত্র বলেন, প্রক্সি ভোটিং সিস্টেমে বিশ্বস্ত প্রতিনিধির মাধ্যমে ভোট দেওয়ার প্রস্তাবনা এসেছে। এ বিষয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে ওয়ার্কশপ শেষে রাজনৈতিক দলসহ নীতি নির্ধারকদের সাথে বসে তা চূড়ান্ত করা হবে। আশা করছি যে 7-8 এপ্রিলের 1 সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগে অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পাশে ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। একই সঙ্গে কিছুদিন আগে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের এক শিশুকে ধর্ষণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় নারীদের নিরাপত্তা দিতে না পারা সরকারের জন্য লজ্জার বলে জানান সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। এ সময় ধর্ষকদের দ্রুত বিচারের আইন সংশোধনের আহ্বানও জানান বক্তারা। রাজধানীর লালমাটিয়ায় নারী সহিংসতায় জড়িত রিঙ্কু এবং বনানী সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ট্রাক চালক টিটুনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্তে বিষয়গুলো প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান পুলিশের এই উপ কমিশনার। পাচার হওয়া অর্থের মধ্যে কয়েকশো কোটি ডলার চলতি বছরে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বিদেশে পাচার হওয়া বিশাল অঙ্কের টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার। অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করতে হবে জানিয়ে তিনি বলেন, অন্তত কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব। বিদেশে শিক্ষার আড়ালে পাচার হওয়া টাকার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ। আইন মানে কি,
কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আর একটু বেটার জানতে পারবেন, কারণ এই প্রোগ্রেসগুলো আমরা কিছুর মধ্যে করবো। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক। শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের অর্থ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানে ফ্রিজিং করা 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যে রাজুকের 60 কাঠা প্লট এবং 8 কোটি 85 লাখ টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ এবং চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস উইং তা প্রকাশ করেছে। জনাব বেনজির আহমেদ, সাবেক সংসদ সদস্য, ঢাকা 20। কর্মীর সংখ্যা হচ্ছে 8592, টাকার পরিমাণ 143 কোটি 91 লক্ষ 60 হাজার টাকা। বিয়াম ট্রাভেলস লিমিটেড, স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর, ভাড্ডা, ঢাকা, এবং তার স্ত্রী মৌসুমী আক্তার। কর্মীর সংখ্যা 8093, টাকার পরিমাণ 135 কোটি 55 লক্ষ 77 হাজার 500। রমজানে এবছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় 1446 হিজরি সনের ফিতরার এই হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 3 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন। সকাল 9:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগ উপপরিচালক জানান, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। দর্শক, প্রতিনিধি খায়রুল ইসলাম রয়েছেন ঘটনাস্থলে, আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব বিস্তারিত। খায়রুল, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানান। যেটা আসলে বলছিলেন যে আমরা এখন কিন্তু সেই পাওয়ার গ্রিডে অবস্থান করছি, যেখানে সকাল 7টা-15 আসলে আগুনের ঘটনাটি ঘটে, আগুন ধরার ঘটনাটি ঘটে। এরপরে আসলে কিন্তু 2 ঘন্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি থেমে থেমে কিন্তু ধোঁয়া উঠছে। আর আমরা যেটা আসলে ভিতরে যারা কাজ করেছে তাদের কাছে যেটা জানতে পেরেছি, যে ওইখানে আসলে মূলত এই পাওয়ার গ্রিডে 4টি ট্রান্সফরমার আছে, বড় বড় ট্রান্সফরমার। ছোট ট্রান্সফরমার যদিও আরো অনেক আছে, কিন্তু এই ধরনের 4টি ট্রান্সফরমারের ভিতরে কিন্তু একটি ট্রান্সফরমারে আগুনটি লেগেছে। আর এটি আসলে অনেক আকারে বড় ট্রান্সফরমার। এই আগুনটি কিন্তু ট্রান্সফরমারের ভিতরে, যার কারণে আসলে আগুনটি এখনো পুরোপুরি নিভেনি। থেমে থেমে কিন্তু আসলে ধোঁয়া উঠছে। এখানকার যারা ফায়ার সার্ভিসের লোক আছে তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আরো কিছুক্ষণ সময় লাগবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। তো সর্বশেষ আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই আগুনটি আসলে কেন লেগেছে এই বিষয়ে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি আছে তার প্রদান করা হয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানের যে প্রধান প্রকৌশলী মিজানুল হাসানকে। তো এই তদন্ত কমিটির আসলে 3 দিনের জন্য তাদেরকে 3 দিনের একটি মেয়াদ দেওয়া হয়েছে। 3 দিন পরে কিন্তু তারা এই তদন্তের রিপোর্টটি জানাবেন। তো এখন পর্যন্ত আসলে আরেকটি বিষয় যদি আপনাদেরকে একটু বলে রাখি, যে এই আগুনটি কিন্তু পাশের যে ট্রান্সফরমার আছে ওই ট্রান্সফরমারে না লাগার কারণ হচ্ছে এটি একটি সেফটি ওয়ালের ভিতরে এই ট্রান্সফরমার গুলো বসানো। 4টি ট্রান্সফরমার কিন্তু আসলে আলাদা আলাদা ওয়াল করা আছে, যার কারণে কিন্তু এই ট্রান্সফরমার থেকে অন্য কোনো ট্রান্সফরমারে আসলে আগুন লাগেনি। ওইখানে যারা কাজ করছিলেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে যদি ওয়াল না থাকতো তাহলে বিষয়টি আরো ভয়াবহ হতে পারতো। তো এই পর্যন্ত কিন্তু আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাওয়ার গ্রিডের বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল। চলে যাব পরের সংবাদে।
এক মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে আন্দোলনের জেরে গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর সহায়তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বর্তমানে মহাসড়কের পাশে অবস্থান করছেন কারখানাটির শ্রমিকরা। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। পরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ সৃষ্টি করে তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শ্রমিকরা বলছেন কারখানাটিতে প্রায় 1300 শ্রমিক কাজ করেন। সোমবার তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল, কিন্তু বিকেলে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়ে গোপনে কারখানা ত্যাগ করেন। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার ফটকে কারখানা বন্ধ ঘোষণা লিখিত নোটিশ দেখতে পান। 4 ঘন্টা যাবত আমরা এই জায়গায় বসে আছি। 20 মিনিট কম 7টা যখন বাজে তখন থেকে এই জায়গায় বসে আছি। রাস্তার মধ্যে মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তো তাদের নাই। তাদের দাবি দেওয়া থাকতে পারে, সরকারের কাছে দাবি দেওয়া পেশ করবে। রাস্তা বন্ধ করে কি দাবি? জনগণের কোনো খেজমত করে না, খেজমত করার দরকার। তারা যেহেতু তাদের হাতে নিয়েছে দেশটা, তারা দেশটা সুন্দরভাবে চালাক। এরকম যে আন্দোলনে তো ইটি এগুলা খুব আর সহ্য হয় না। 2 দিন পর পরই খালি আন্দোলন, 2 দিন পর পরই খালি আন্দোলন, এগুলো আর কি আমাদের আর হয় না। এর একটা শুষ্ক একটা চাই, সংস্কার চাই আমরা। ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা আশেপাশের কয়েকটি কারখানাও বন্ধ করে দেন। মহাসড়ক অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। বারবার সড়ক অবরোধ করে ভোগান্তি সৃষ্টির স্থায়ী সমাধান চান তারা। আমাদের দাবি এই মাসের বোনাস, এই 2 মাসের বেতন আমাদের দেয় না। যে বেতনটা আমরা পাবো আমরা বার করে দেয়, বেতনটাও দেয় না। 1 বছর 2 বছর ধরে আমরা ঘুরাই। আমরা আমাদের টাকা চাই, আমরা এখানে কোনো আমাদের হক চাই, এখানে আমাদের হক চাই। এখানে আমরা কোনো আন্দোলন করতে আসি নাই। বলতেছে যে বোনাস দিব, বোনাস দিয়ে 25 থেকে আমাদের বন্ধ দিয়ে বার করে দিব। পরে সকাল 11টার দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা সর্বশেষ তারা আশা করছি যে আগামীকাল ফ্যাক্টরি খুলে দিবে এবং 20 তারিখের মধ্যে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন দিবে এবং যান চলাচল ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এবার মাই টিভি বিশেষ। যোগদানের পর থেকে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইউনিয়নের প্রডিউসার গ্রুপ পিজি খামারিদের জন্য বরাদ্দকৃত মালামাল আসলেও বিতরণ না করেই আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। এদিকে পিজি সদস্যদের জন্য বরাদ্দকৃত মালামাল পাবার জন্য ওই কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে খামারিরা। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। ফজলুল করিম রংপুর পীরগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। যোগদানের পর থেকেই নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। সেটি হলো আমাদের পরবর্তী মালামাল আসতেছে। প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে এবারের অভিযোগ, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইউনিয়নের প্রডিউসার গ্রুপ পিজি খামারিদের বরাদ্দকৃত 2টি সভার বাজেট একটি সভায় করেই বাকি টাকা আত্মসাৎ করেছেন। চলতি সালের 30 জানুয়ারি এলডিডিপি প্রকল্পের আওতায় বুফ অ্যান্ড বুফালো পিজি ও ডেইরি পিজি গ্রুপের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দ থাকলেও বরাদ্দের কথা অস্বীকার করছেন এই কর্মকর্তা। অথচ প্রতিটি পিজি খামারিদের জন্য একটি পাম্প মোটর সহ 5টি উপকরণ গত 4 ফেব্রুয়ারির মধ্যে খামারিদের মাঝে বিতরণের কথা থাকলেও তা এখনও বিতরণ করেননি ফজলুল করিম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার পিজি খামারিরা। মানববন্ধনে প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান পিজি খামারিরা। পিজির যে প্রোডাক্টগুলো আসছে, যে দেওয়ার কথা সেটা তো একটাও দেয় নাই। তারপরে যে মিটিংয়ে যে বাজেট আছে একটা, খাবার দাবার, যাতায়াত ভাড়া, এসব 1 টাকাও আমাদেরকে দেয় নাই। পালছে তো সরকার থাকে, আমাকে দেয় না। খাদ্য এই যে কমে ফেলালো, দিল না তো। আমরা শুনছি যে আমাদের 20,000 টাকা করে বাজেটে জিনিস আসছে, সেখানে আমরা 1 টাকার জিনিসও পাবো না। এটা তো আমরা তার স্বাস্থ্য অবশ্যই চাইবো। খামারিদের মানববন্ধনের কথা জানতে পেরে নিজের অপরাধ আড়াল করতেই তড়িঘড়ি করে অফিসে ডেকে নেন পিজি খামারিদের সংগঠনের সভাপতি সম্পাদককে। বলছে যে আপনারা আসেন, 3 জন ক্যাশিয়ার, সেক্রেটারি সহ আসেন, মাল সামানা আসছে, এটা আপনাদের সাথে নিয়ে আর আলাপ আলোচনা করব। বসে একটা গল্প করার পরে, কথা আলাপ করার পরে আমরা মেশিনগুলো বিতরণ করব। অভিযুক্ত ওই কর্মকর্তার কাছে তাড়াহুড়া করে ডাকার কারণ কি জানতে চাইলে দিলেন দায়সারা জবাব। কারণ আমি বলি, পরবর্তী মালামাল আসতেছে,
আমার স্টোর ফাঁকা করতে হবে। সঞ্চয় যদি ওরা না দেয় তাহলে আমরা মালামালটা একটু দেরিতে দেবো। এই জন্য সভাপতি, সাধারণ সম্পাদক এবং কৃষিকে ইমার্জেন্সি কিন্তু ডাকা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান পিজি খামারিরা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। চিকিৎসক পদবীর ব্যাপারে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সহ 5 দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন এবং সাধারণ শিক্ষার্থীদের 3 দিনের কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বক্তারা বলেন, অনতিবিলম্বে চিকিৎসক পদবীর ব্যাপারে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সহ 5 দফা আদায় না হওয়া তাদের কর্মসূচি চালিয়ে যাবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে প্রায় শতাধিক ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমানকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। সোমবার রাতে উত্তরায় নিজ বাসায় খুন হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, সাইফুর রহমান ওই ভাড়া বাসায় একাই থাকতেন। কয়েকদিন আগে 2 নারী পুরুষ তার বাসায় ওঠেন। আজ সাহরির সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে 2.5 কাঠা। জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। ওইখানেই ওই ভোরের 5টার দিকে মনে হয় ওই মারা গেছেন উনি। দুর্বৃত্তরা মেরে বাসায় এসে মেরে চলে গেছে। আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, যে এটা খুব দ্রুত অপরাধীদের ধরা হোক এবং তদন্ত হোক এবং যেন এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। দর্শক, এবার আমাদের কৃষি। বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করে লাভবান হওয়ায় খুশি বরিশালের বাকেরগঞ্জের কৃষকেরা। বাকেরগঞ্জের তরমুজ দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যেতে পারে বলে আশা প্রকাশ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, মিফতা গালিব। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এবছর প্রায় 1000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের তরমুজের চাষ হয়েছে। একসময়ের পতিত অনাবাদী এইসব জমিতে তরমুজের ব্যাপক ফলন হওয়ায় খুশি কৃষক। এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফলন অনেক ভালো। এলাকার মাটি ভালো, আশা করি আমাকে ফলন ভালো হইবে। কিছু তরমুজ আগাম আসছে, যদি বিক্রি করি তারপর অনুভব করতে পারবো যে কত টাকা আসবে। খুবই ফলন ভালো, আশা করি যেন লাভবান হব। উদ্যোক্তা এবং কৃষকেরা মনে করেন উন্নত বীজ, কীটনাশক এবং সরকারি সহযোগিতা পেলে মানসম্মত তরমুজ উৎপাদন করা সম্ভব। প্রশিক্ষণও নাই, তাদের অর্থ নাই, আর তারা কিভাবে তরমুজ ফলন করবে সেইটাও তাদের জানা নাই। কি কি লাগবে তা তো জানি না। এই স্থানীয় মানুষদের যদি, কৃষকদের যদি প্রশিক্ষণ দিত তাইলে হয়তো এখানের কৃষকরাও তরমুজ চাষ করার জন্য আগ্রহী হতো। যে টাকা খরচা করছে কিছু লাভবান হবো আশা করা যায়। কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হলে তরমুজের ফলন আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করে স্থানীয় কৃষি বিভাগ। ফলে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানিও সম্ভব হবে বলে মনে করে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন। আমাদের যে চরাঞ্চলগুলো আছে, চরাঞ্চলে তরমুজ চাষাবাদের যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে এবং আমরা চরাঞ্চলের কৃষকদের আমরা উৎসাহিত করতেছি আগামীতে যাতে তরমুজ চাষের আবাদ আরো বাড়ে, সেই প্রচেষ্টা এবং পরিকল্পনা আমাদের আছে। আমাদের কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এদেরকে কোনো ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা, আর ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে কাজ করছি। তরমুজের এমন ফলনে কৃষকেরা যেমন আর্থিকভাবে সচ্ছল হবে, তেমনি রপ্তানি করতে পারলে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতা গালিব, মাই টিভি। দর্শক, সংবাদ শেষ করব চর ফ্যাশনে খাস মহল মসজিদের খবর দিয়ে। সিরামিক ইটের গাঁথুনিতে নির্মিত চর ফ্যাশন কেন্দ্রীয় খাস মহল মসজিদ পরিবেশ বান্ধব এবং আধুনিক স্থাপত্য শৈলীতে গড়া মসজিদটিতে একসঙ্গে প্রায় 5000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের জন্য রয়েছে প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা। 90 বছর আগে ব্রিটিশদের করা পরিকল্পিত জনপদ ভোলার চর ফ্যাশন শহরের প্রাণকেন্দ্রে নির্মিত এই মসজিদটি। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সাগর তীরবর্তী উপজেলা ভোলার চর ফ্যাশন, দক্ষিণের পর্যটন স্বর্গ চর কুকরিমুকরি এই উপজেলায় অবস্থিত। শহরের প্রাণকেন্দ্রে জ্যাকব টাওয়ারের পাশে নির্মিত কেন্দ্রীয় খাসমহল মসজিদ।
নির্মাণশৈলী সিরামিক ইটের গাঁথুনির ফাঁকে ফাঁকে নির্মল বাতাস ও উপরে মাকড়সা আকৃতির কাঁচের গম্বুজ ভেদ করে সূর্যের আলোকরশ্মি ছড়াচ্ছে মসজিদ জুড়ে। ভিতর বাহির নান্দনিক লাইটিং আর প্রকৃতিবান্ধব নির্মাণশৈলী ডিজাইন এই মসজিদ মেলবন্ধনে আবদ্ধ করেছে ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মানুষকে। এখানে আসছি তাবলিগ জামাতে, এই নান্দনিক মসজিদ দেখে আমি আসছি মসজিদে নামাজ পড়ার জন্য। অত্যন্ত সুন্দর একটা মসজিদ, এই মসজিদে আসলে বসলে মন অন্য ধরনের হয়ে যায়। মসজিদটির ভেতরে প্রাকৃতিকভাবেই আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে, কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবস্থা রাখা হয়নি। ইটের ফাঁকে ফাঁকে নির্মল বাতাস আর বৈদ্যুতিক ফ্যানের বাতাসেই পুরো মসজিদ শীতল থাকবে। কোনো ধরনের চাকচিক্য ছাড়াই মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর ভেতরে ঢুকলে প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় যে কারো মন ভালো হয়ে যায়। নামাজ পড়ার সময় অনেক তৃপ্তি লাগে এবং নিচের যে আপনার উজুখানা, তারপরে টয়লেটগুলি, ওয়াশরুম, এগুলি অনেক সুন্দর, পরিবেশও সুন্দর, দেখতেও খুব ভালো লাগে। এখানকার মসজিদের পরিবেশটা যেমন সুন্দর, আশেপাশের পরিবেশ যেমন সুন্দর, এবং মসজিদের সামনে একটা যে টাওয়ার রয়েছে, এই টাওয়ারটাও দেখতে খুব সুন্দর, এবং এই জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে ঘুরতে আসে, পরিবেশ দেখতে আসে, নামাজ পড়তে আসে। ভূগর্ভস্থ মেঝেসহ 4 তলা বিশিষ্ট মসজিদটিতে একসঙ্গে 5000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। আলাদা প্রবেশ পথ সহ 500 মহিলার নামাজ আদায়ের ব্যবস্থাও আছে এই মসজিদে। রয়েছে ইমাম ও মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা সহ 2 শতাধিক লোকের অজু, গোসল ও টয়লেটের ব্যবস্থা। আমি মুয়াজ্জিন সহকারী ইমাম। অনেক সুন্দরভাবে মুসল্লিরা স্বাচ্ছন্দ্য বোধ করে নামাজ পড়তে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে ইনশাল্লাহ। আর বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোক পর্যটক আসে দেখতে, নামাজ পড়ে। বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের মসজিদে নামাজ পড়ার জন্য মুসল্লিরা আসেন। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের নিরাপত্তা সহ মসজিদটিতে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পরিচ্ছন্ন কর্মী সহ মোট 14 জন নিয়োজিত রয়েছেন। খাসমহল জামে মসজিদ একটি নান্দনিক এবং এর স্থাপত্য শিল্প অনেক চমৎকার। এখানে প্রায় 5000-এর মতো মানুষ একসঙ্গে নামাজ পড়ে। তো পবিত্র রমজান উপলক্ষে আমরা এইখান মসজিদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে সকল কিছু করছি। 2018 সাল থেকে মসজিদটি নির্মাণ করতে 5 বছর সময় লেগেছে, খরচ হয়েছে প্রায় 25 কোটি টাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।